দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আলোচনা করব শাপলা কলি নিয়ে। শাপলা থেকে শাপলা কলি, শাপলা, লাল শাপলা, শাপলা কলি আসলে কোথায় যাচ্ছে? এনসিপি এরই মধ্যে অবশ্য শাপলা কলিকে গ্রহণ করেছে, নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছে। তবে তার ভিতরে আর কোনো সত্য আছে কিনা সেটি আমরা এবার ফ্যাক্ট চেক করে দেখব। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির, তিনি আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ফ্যাক্ট চেকে। আপনাকে স্বাগত। আজকে কিন্তু নির্বাচন কমিশনে গিয়েছিল এনসিপির শীর্ষ নেতারা, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি মুখ্য সমন্বয়ক এনসিপির। তিনি এই শাপলা প্রতীকের জন্য ৩টি প্রতীক জমা দিয়েছেন: শাপলা, লাল শাপলা, শাপলা প্রতীক। আর নির্বাচন কমিশন কিন্তু তাদের ওই যে প্রতীকের যে প্রজ্ঞাপন সেটি সংশোধন করে এখন শাপলা যে কলি সেটিকে তার ভিতরে যুক্ত করেছে। এই চেহারাটা কিন্তু এখনো নির্বাচন কমিশন দেখায়নি যে সেই শাপলা কলিটি কেমন হবে, সেটি কতটা ফুটন্ত থাকবে, আদৌ ফুটন্ত থাকবে কিনা, শাপলার কোনো অবয়ব আদৌ দেখা যাবে কিনা। দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেন, একটু শুনে তারপরে আসি। আমরা শাপলা কলি নিব। আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। শাপলা কলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে। জনতার মধ্যে ইতিমধ্যেই শাপলা প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আবারই শাপলার সাথে কলিও যোগ হচ্ছে। খুব যদি সূক্ষ্মভাবে দেখেন আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে শুরু করব। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন শাপলার সঙ্গে কলিও যুক্ত হয়েছে, কিছু কি মিন করে? এটা তো আমরা জানি না, কারণ কলির চেহারাও দেখি নাই, শাপলার চেহারাও দেখি নাই, ফলে এটা বোঝার কোনো উপায় নাই। তবে বেশ সুন্দর একটা কথা বলেছেন যে এই প্রতীক নিয়ে পড়ে থাকলে তো হবে না, যে এই প্রতীক নিয়ে পড়ে থাকলে যে হবে না, এটা যে আমরা যখন এতদিন ধরে বলেছি আমরা বিভিন্ন টক শোতে, তখন কিন্তু তারা সেটা শোনেন না। এখন তারা উপলব্ধি করেছেন যে প্রতীক নিয়ে পড়ে থাকলে হবে না। বাঙালির হাসির গল্পে একটা চমৎকার গল্প ছিল, আপনিও নিশ্চয়ই পড়েছেন, কবি জসিমউদ্দিনের সংকলিত সেই গল্পের বই হাসির গল্প। সেখানে ছিল যে একজন গিয়েছেন শেভ করতে, তো তখন তো খুর দিয়ে শেভ করে, তো নাকটা কেটে দিয়েছে। তো নাক কাটার পরে জরিমানা দিয়েছে খুরটাই। তো যে যাচ্ছে সে বলছে যে নাকের বদলে নরুন পেলাম, তাক ডুমা ডুম। তো এরকম শাপলার বদলে কলি পেয়েছেন, খুশিও হয়েছেন, স্লোগানও দিচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক যে তারা বুঝতে পেরেছেন যে প্রতীক দিয়ে নির্বাচন হয় না, জনপ্রিয়তা দিয়ে হয়। ফলে আমি এই বক্তব্যকে খুবই স্বাগত জানাই। আর আমার এটাও মনে পড়ছে যে ফেরদৌস ওয়াহিদের একটা খুব চমৎকার গান আছে, কলি থেকে ফুল, ফুল থেকে মালা, মালা থেকে প্রেম, প্রেম থেকে জ্বালা। তো এখন কলি থেকে নিশ্চয়ই ফুল ফুটবে এবং ফুল থেকে মালা হবে, বিজয়ের মালা। কিন্তু মালাটা পাওয়ার পরে, সংসদে যাওয়ার পরে ওনারা বুঝবেন যে ঐকমত্য কমিশন যে ধরনের প্যাচ লাগিয়ে রেখেছেন, সেই প্যাচ ছাড়াতে অবশ্যই মালা থেকে বিরাট জ্বালা হবে। তো আমি তাদেরকে অত্যন্ত স্বাগত জানাই যে তারা কলি থেকে যে একটা কলি পেয়েছেন, এবং নিশ্চয়ই কলি থেকে ফুল হয়ে ফুটবেন। ফুল হচ্ছে এমপি, আর তারপরে এমপি হওয়ার পরে নিশ্চয়ই ফুল থেকে মালা, তারা বিজয়ের মালা পাবেন। এর সঙ্গে জ্বালা, প্রেম থেকে জ্বালা। সেই জ্বালা কোন জ্বালা? সেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন না, রাজনীতিবিদরা কি করছেন, অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে তারা লড়াই করছেন। এসব লড়াই বাদ দিয়ে তাদের বরং এখন চিন্তা করা উচিত যে আগামীতে যখন সংসদ হবে, বাংলাদেশের জন্য তারা কি প্রতিশ্রুতি দিবেন। এখনো পর্যন্ত তারা চেয়েই যাচ্ছেন, কিন্তু তারা কে কি দেবেন এটা নিয়ে অল্প কয়েকটি দল ছাড়া কেউ তেমন কোনো কথা বলছেন না। ধরেন এই যে যারা আসন নিয়ে ভাগাভাগি করবেন বলছেন, জিতলে পরে তারা আমাদেরকে কি দেবেন, এটা কিন্তু তারা আমাদেরকে বলছেন না ঠিক মতো। বৃহৎ দল বিএনপি এবং জামায়াতে ইসলাম তারা বলেছেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান, কিন্তু বাকিদের কাছ থেকে আমরা সেরকম কোনো আশাব্যঞ্জক কিংবা প্রতিশ্রুতিমূলক তেমন কিছু এখনো পাই নাই। তারা এখনো ব্যস্ত আছেন আইনি ভিত্তি, অধ্যাদেশ, গণভোট ইত্যাদি নানা বিষয়ে। এনসিপি কিন্তু এরই মধ্যে বলেছেন যে ৩০০ আসনে প্রার্থী দেবেন তারা, এবং একই সঙ্গে তারা নাহিদ ইসলাম বলেছেন ঢাকা থেকে নির্বাচন করবেন। আমরা যদি একটু ফেসবুক পোস্টগুলো পিছনে দেখাই, অলরেডি কিন্তু স্লোগান শুরু হয়ে গেছে। সার্জিস আলমের পোস্ট আমি একটু পড়ে শোনাই। গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলা কলি। তো এটা আমি যখন এটা নেই, গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলা কলি, তো সেখানে আমি দেখেছি 14,000 তার অলরেডি
কমেন্ট পড়েছে, তবে নিশ্চয়ই, নিশ্চয়ই। সে কমেন্টগুলো কোন পক্ষে বিপক্ষে না আমরা সেটা বলছি না। ওদিকে তাসনিম যারা, ডাক্তার তাসনিম যারা, তিনি বলেছেন সবাই মিলে স্লোগান তুলি, জিতবে এবার শাপলাকলি। শাপলাকলি নিয়ে একদম উচ্ছ্বাস। কিন্তু আরেকটু প্রশ্ন করি, এটা একটু ফুটাইয়া দিলে কি অসুবিধা হইতো? না, অনেকে এটা প্রশ্ন তো করেছেন। সুবিধার বিষয় না। নির্বাচন কমিশনে তো এই প্রতীক ছিলই না, ফলে প্রতীকটা যে এলো এটা তো কলি হিসেবে আসার কথা, ভবিষ্যতে ফুটবে, কারণ নিশ্চয়ই একবারে ফুটে না। তো নির্বাচন কমিশন এটাকে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন দাবির প্রেক্ষিতে, এবং নির্বাচন কমিশনে যেভাবে দাবি করলে অনেক কিছু পাওয়া যায় সেটা আমরা দেখতে পাচ্ছি। এই কমিশন অত্যন্ত স্বাধীন, আন্দোলন করলে তারা সাথে সাথে একসময় গিয়ে নতি স্বীকার করেন, নাকের বদলে নরুন দিয়ে দেন, শাপলার বদলে কলি দিয়েছেন। আর আমার স্লোগানটা সার্জিসের এটা খুবই ভালো লেগেছে, ছন্দে মিলেছে, কিন্তু ওই যে আওয়াজ তুলির সাথে শাপলা কলি ঠিক মিলে না, এইটা খুব মিলেছে। এই যে গ্রাম শহর অলিগলি জিতবে এবার, হ্যাঁ, এটা শাপলাকলি। চমৎকার মিল দিয়েছে সে, কবিত্ব, সুন্দর ছড়া লিখতে পেরেছে, সুন্দর ভালো, ছড়া সুন্দর লিখতে স্লোগান। আমরা আশা করছি এরকম অসংখ্য সুন্দর স্লোগান আসবে, এবং এই যে বিপ্লবের নাম দিয়ে যে গালিগালাজের একটা সংস্কৃতি কিছু লোক তৈরি করেছেন না, এইসব সুন্দর স্লোগানের মধ্যে দিয়ে তারা বুঝবেন যে গালি দিয়ে আর যাই হোক ভোট পাওয়া যায় না, এবং বিপ্লবের পরে গালি দেওয়া ছেড়ে দিতে হয়, সুন্দর সুন্দর ছড়া লিখতে হয়। যে সুন্দর লিখেছেন, গ্রাম শহর অলিগলি জিতবে এবার শাপলাকলি, আমার পছন্দ হয়েছে। আমি স্লোগানটা দিতে চাই। ডক্টর আব্দুল নূর তুষার এই স্লোগানটা দিতে চান, গ্রাম শহর অলিগলি জিতবে শাপলাকলি। ভোটও দেবেন নাকি? সেটা তো আমি বলবো না, ভোট অত্যন্ত গোপন ব্যাপার। তবে আমার এলাকায় প্রার্থী যদি ভালো হয় তাহলে তারাই পাবেন। আমি তো মার্কা দেখে ভোট দিব না, আমি তাকে ভোট দিব যাকে আমি ভালো মনে করব। ঢাকা থেকে যদি জিততে চান এবং আমার আসনে যদি তারা প্রার্থী দেন, তাহলে সেরকম একটা প্রার্থী দিতে হবে যাকে আমি মনে করব যে সংসদে গিয়ে তিনি আমাকে প্রতিনিধিত্ব করতে পারবেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, তো এত নাটকের কি দরকার ছিল নির্বাচন কমিশনের? তারা যেটা বলেছিলেন যে একদম অসম্ভব, এটা আর সম্ভব নয়, তাদের যে প্রতীক তালিকাভুক্ত আছে তার বাইরে যাওয়া আর যাবে না, এসব বলে টোলে নানা নাটক ড্রামা করে কি করলেন, তারা শাপলাকলি যুক্ত করলেন। আবার কিছু প্রতীক তারা বাদ দিলেন, তার ভিতরে ওই যে কলা, বেগুন, এগুলা বাদ ফেলে তারা এখন তো যদি শাপলা কলি, তাদের কিন্তু যুক্তি এটাই ছিল যে তাদের ওই তালিকায় নাই, অন্য কোনো কারণ কিন্তু তারা ব্যাখ্যা করেননি, আপনি যদি স্পষ্ট করে দেখেন। তাহলে আমার প্রশ্ন, শাপলা কলি আসলে শাপলাও তো আসবে নাকি? আসতে অসুবিধা নাই তো এখন আর? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে একুশে টেলিভিশনের সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমার পাশে বর্ষিয়ান বক্তা এবং খুব ললিত কণ্ঠে উনি যত সুন্দর করে বলেন, এটা আমারও শুনতে ভালো লাগতেছে। শাপলা কলি দেখেন দুইটা জিনিস, শাপলা ফুলটা ইজ এ ন্যাশনাল সিম্বল এবং আর্টিকেল 4-এ ইট ইজ প্রোটেক্টেড। তো প্রোটেক্টেড যে জিনিস সেটাকে আপনি ইলেকশন সিম্বলে আনতে পারবেন কি পারবেন না, এটা গভর্ন করে আরপিও। আরপিওর একটা সেকশন আছে 90F, এই 90F-এ বলা আছে যে যে সিম্বল আছে সেটা পাবেন, অথবা আপনি যদি কোনো প্রিসক্রাইব সিম্বল দেন সেটা পাবেন। এখন এই যে নাটকটা নির্বাচন কমিশন করছে বললেন, এই নাটকের সোর্সটা হচ্ছে খালেদ মহিউদ্দিন, যাকে বলছে এক্স প্রাইম মিনিস্টার, আমি তাকে বলি মুখ্যমন্ত্রী। শেখ হাসিনা ইজ দ্য মুখ্যমন্ত্রী অফ ইন্ডিয়া, খালেদ মহিউদ্দিন তাই কেন বলছে যে সাবেক প্রধানমন্ত্রী আমি জানি না। উনি যেভাবে এই 15 বছর না, স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথে যেভাবে পরিণত করা হয়েছে, সেই অভ্যাস থেকে যদি এই নির্বাচন কমিশনকে বের হতে হয় তাহলে সনদের বাস্তবায়ন লাগবে। নির্বাচন কমিশনকে আমি কিন্তু একটু আপনাকে থামিয়ে দিতে চাই, আমি কিন্তু আপনাকে নিয়ে স্পেসিফিক জায়গায় যেতে চাই। সেটি হচ্ছে নির্বাচন কমিশন, আপনি বলছিলেন যে আইনের কথা, নির্বাচন কমিশন নিজে কিন্তু সেটা কখনো বলেনি, আপনি ব্যাখ্যা দিতে পারেন। নির্বাচন কমিশন বলছে তাদের যে তালিকা রয়েছে, তাদের যে প্রজ্ঞাপন রয়েছে, তার ভিতরে শাপলা নাই, রাইট? এখন কিন্তু শাপলা কলি বলেন, ডাটা বলেন, আর শাপলা ফুটন্ত বলেন, শাপলা ঢুকে গেল সামহাউ কোনো না কোনো নামে। এখন ঢুকলো কিভাবে? আমি সেটাই প্রশ্ন। না, আপনার প্রশ্ন বুঝছি, কিন্তু যখন কথা বলি আইনজ্ঞ, তো কথার মধ্যে একটু আইনের কোনো কিছু না থাকলে, বেসিক্স না থাকলে শোনেন, হকারি করে। আর আমরা এখানে যখন আসছি তখন বস্তুনিষ্ঠ কথা বলতে হবে, কারণ আমাদের কথা হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা এমন কোনো কথা বলতে পারি না যেটা হকারির মতো শোনায়। অতএব আমার কথাটা ওই নির্বাচন কমিশনের কানে পর্যন্ত যাচ্ছে। সো নির্বাচন কমিশন যদি ভুল করে সেটাও আমাকে বলতে হবে, যদি ঠিক করে সেটাও বলতে হবে, আইনের মধ্যে থেকে যদি যেটা করে সেটাও বলতে হবে, সেটাই বলতে। সেই জন্য আপনাকে আর্টিকেল 4-এর কথা বললাম, আরপিওর 90F-এর কথা বললাম। আর নির্বাচন কমিশন যেভাবে, শোনেন, ছোটবেলা থেকে বিকলাঙ্গ হয়ে আসলে সে বাচ্চাটাকে পরিপূর্ণ চিকিৎসা না দিয়ে হঠাৎ করে আপনি তার কাছে অনেক কিছু আশা করতে পারেন না। এই নির্বাচন কমিশনটা এই একই কাজ করলেন।
উনি কিন্তু বলতে পারতেন যে শাপলা দেওয়া যাবে না, সাবস্টিটিউট 3-4টা আপনি আমাদেরকে প্রস্তাব করেন, এই শাপলার সাথে কলি থাকুক, 2টা পাতা থাকুক, এরকম অনেক কিছু তিনি প্রস্তাব হতে পারে। ইট ইজ নীল পদ্মর মতো আপনি সেটাও দিতে পারতেন, হুমায়ুন আহমেদের মানে নীলপদ্ম, যেটা আমাদের সময় সবসময় ভালোবাসার প্রতীক ছিল, সেটাও দিতে পারতেন। কিন্তু কথা হলো যে এই যে দাওয়া, কারণ আইনে বলা আছে প্রিসক্রাইব সিম্বলের মধ্যেও বের করে এসে আপনি কোনটা প্রস্তাব দিতে পারেন। এবং ইলেকশন কমিশন এই যে জিনিসটা করেছে, সে কারো দিকে তার তো সেই ক্ষমতাটুকুন আছে, সেই ক্ষমতাটুকুন সে এক্সারসাইজ কেন এত পরে? না, আপনি বলছিলেন যে একটি আমাদের ন্যাশনাল সিম্বল, আচ্ছা আইনে কি কোথাও আছে যে ন্যাশনাল সিম্বলকে প্রতীক হিসেবে দেয়া যাবে না? আচ্ছা, কনস্টিটিউশনে যখন একটা সিম্বলকে ইউজ করা হবে, যেমন আপনি একটা জিনিস দেখেন, পুরা ন্যাশনাল সিম্বল একটা প্রতীক, দিস এ প্যাটেন্ট ল, যদি আবার ওই আর একদিকে আসতেছি, সেটা হচ্ছে রাষ্ট্রের জন্য নির্ধারিত, রাষ্ট্রের জন্য নির্ধারিত এই সিম্বলকে আপনি কখনোই কি কোনোভাবে একইভাবে কি করতে পারেন না। এই সিম্বলে কি শুধু শাপলা আছে? এই যে বললাম যে এই কথাটাই বললাম, ও যখন শাপলা চাচ্ছে তখন ওকে এক্সপ্লানেশন দিতে হতো ইলেকশন কমিশনকে যে খালি শাপলা না, এইভাবে শাপলা হবে না, সিমিলার হবে না, এইভাবে দিতে পারে। যে যেহেতু তার সাথে পাতা দিতে পারতো, কলি দিতে পারতো, আর এখন কলি যেহেতু এসে গেছে, তো ফুটন্ত শাপলা আসতে আর ঝামেলা কি? না, ফুটন্ত শাপলা কলির সাথে দিতে অসুবিধা কি ছিল? কিন্তু আমার কথা এরকম হয়, আমি বলি যে একটি ফুটন্ত শাপলা, তার সাথে একটা কলি, 2টা পাতা দিয়ে দিল, সাথে একটি কলি, সাথে একটা পাতা দিয়ে দিল। কেননা নির্বাচন কমিশন এখন পর্যন্ত কিন্তু আপনার এই প্রতীকটা শাপলা কলিটা কেমন হবে সেটি প্রকাশ করেনি। তো এখন এটা আপনাকে আমি বলে দিই, আমি একটু বলি নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব বলেছে শাপলা চেয়েছি সঙ্গে প্রতীক পেয়েছি, কলি পেয়েছি, শাপলা চেয়েছি সঙ্গে কলি পেয়েছি, তাহলে শাপলা সঙ্গে কলি পাতা প্রতীকটা কি সেরকম হতে কোনো অসুবিধা আছে? কোন অসুবিধা নাই। এই যে আমার ভাই যে কবিতার কথা বললেন, ওই কবিতা আরেকটা ছিল যে বউ পাওয়া গেছে, শেষের দিকে ওই নরুন যেতে যেতে একটা হাড়ির বদলে বউ পাওয়া যায়। সো ওনারা যেটা চাইছে তার চেয়ে বেশি দিয়ে দিছে, কিন্তু ইফেক্টটা খুব খারাপ। ইফেক্টটা খারাপ কি ভাই অলরেডি তার চেয়ে বেশি কি দিল? এই যে বললেন যে আপনি শাপলা কলি পাতা, কলি তো উনি মেনে নিয়ে স্লোগান অলরেডি আপনি বললেন তৈরি করে দিছে, এটাকে আর আপনার আর মানে আপনি যদি একটা ইনস্ট্যান্ট তৈরি করেন, দাবি করলে পাওয়া যায়। নির্বাচন কমিশন এখন বরাদ্দ দেয়নি, কিন্তু নির্বাচন কমিশন যদি অ্যাকসেপ্ট করে নেয়, কলি তো দিয়ে দিছে, না এখনো বরাদ্দ দেয়নি, না কলি তো দিয়ে দিছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং আজকে তারা যে কথাগুলো বলতেছেন যে শাপলার সাথে, এটা একটা অবান্তর, একটা সিম্বল তাদের দরকার, তারা কলিকে অ্যাকসেপ্ট করে নিছে এবং তাই নিয়ে তারা অলরেডি স্লোগান দিয়েছে। সো এখন নির্বাচন কমিশন একটা গেজেট নোটিফিকেশন দিয়ে সিম্বলকে দিয়ে দিবে, এবং সিম্বলকে নিয়ে আসবে। আমি বলছি শাপলা সাথে একটা কলি একটা পাতা, এটাও তো এটা হতে পারে, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো যে মৌলিক একটা কথা, মানুষ তাকে ভোট দিবে, একটু আগে বলছে, চেহারা দেখে না মার্কা দেখে ভোট দিবে, কোয়ালিটি দেখে ভোট দিবে। সো কোয়ালিটি দেখে ভোট দিয়ে যদি শাপলা সিম্বলের জন্য একটা কোয়ালিটি ভালো হয়, এটা যদি এনসিপি ভাবে, এটা তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমার কাছে মনে হয়, শোনেন, গুণের বিচারধারী, আগে দর্শনধারী হতে পারে, কিন্তু গুণটা আসলে বিচারধারী। আর ওই যে ভাই একটা কথা বললেন না, সংসদে গেলে তারপর বুঝতে পারবে জ্বালা, এই যে জ্বালার কথাটা বললো, যে সংসদ বিদ্যমান আছে, যে সংবিধান বিদ্যমান আছে, এটা জ্বালা না, এটা আপনার আগুনে পুড়ে শেষ করে দেবে যতক্ষণ আপনি এই সংবিধান পরিবর্তন না করতেছেন। এই সংবিধান ইন্ডিয়া ড্রাফটেড সংবিধান, এই সংবিধানের আলোকে বাংলাদেশে ভালো কিছু হতে পারে না। দুটো জিনিস উনি বলেছেন, আমি সেখানে না যে আব্দুল নূর তুষার আপনার কাছে জানতে চাই যে এই যে আপনাদের শাপলা কলি, আমার কাছে মনে হয় না বিতর্কটা শেষ হয়েছে, এবং তারা আবার নির্বাচনের কথা বলেছে। তাহলে প্রতীক সংকট, জুলাই সনদ সংকট নিয়ে আমরা কি নির্বাচনের দিকে যাচ্ছি? যাচ্ছেন না হলে 300 আসনে প্রার্থী কিভাবে দিবে? সব মিলিয়ে এনসিপি যখন বলেছে 300 আসনে প্রার্থী দিবে, তাহলে তো নির্বাচন হবেই, এ ব্যাপারে তো কোনো সন্দেহ। কিভাবে নিশ্চিত হলেন? এনসিপি যা বলে তাই হয়। আসলেই কি তাই? হ্যাঁ, এটা এক ধরনের আমরা সেটা লক্ষ্য করছি। কারণ আপনি দেখেন, আর কারো দাবির মুখে এই প্রতীক তালিকা সংশোধিত হয়েছে, একটি দলের দাবির মুখে প্রতীক তালিকা সংশোধিত হয়ে শাপলা কলি হয়েছে, কারণ তারা চেয়েছে, সেজন্য হয়েছে। এবং এইভাবে চাইলে পরে একটি দল পায় সেটা, তো এটা তো পরিষ্কার। ফলে ইলেকশন না করলেই কলি বরাদ্দ করা দরকার কি ছিল? কিন্তু রাজনীতিতে প্লেয়ারকে আপনি যদি আজকে জামায়াতের নায়েবে আমিরের বক্তব্য শোনেন, আমরা একটু শোনাতেও চাই। নায়েবে আমির তিনি বলেছেন, জামায়াত ইসলামীর নায়েবে আমির তিনি বলেছেন যে হ্যাঁ প্লেটা দিতে, আমি একটু বলে নেই। সেটা হচ্ছে যে এই যে একটু সংকট তৈরি হয়েছে
বিএনপি যে অভিযোগ করেছে যে জুলাই সনদ নিয়ে প্রতারণা করা হয়েছে, যা নোট অফ ডিসেন্টগুলো রাখা হয়নি, কিন্তু জামায়াতের নায়েবে আমির অলরেডি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে বিএনপিকে তিনি আহ্বান জানিয়েছেন আলোচনার, বিএনপি তার সাথে আলোচনায় বসলে এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা শুনি একটু সেটা। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোটের যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আজকে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। উত্তেজনা হয়েছে, আবার পানি ঢেলে দিলে তো আগুন নিভিয়ে। তো এই যে বসার আহ্বান জানালেন, আরও আমরা বিস্তারিত দেখাতে পারতাম সমস্যাগুলো। উনি বলছেন গণভোটে কিন্তু এনসিপির আমরা যে খবর পাচ্ছি সেটি হচ্ছে তারা এখন একই দিনে চলে গেছে। বিএনপি যেরকম জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে চায়, এনসিপিও এখন সেদিকেই গেছে। তো তাহের সাহেব কি বোঝাতে চাচ্ছেন, মানে পরবর্তী প্লেয়ার কি তারাই এখন? নির্বাচন কখন কি হবে? নির্বাচনের আগে তো সবাই প্লেয়ার থাকেন, কারণ এটাই নিয়ম। আপনি নির্বাচনের আগে কি আপনি বলবেন যে আপনি ছোট প্লেয়ার, একজন বড় প্লেয়ার? নির্বাচনের আগে সবাই বড় থাকে, নির্বাচনের পরে মানুষের ভোট পাওয়ার পরে বোঝা যায় কে বড় কে ছোট। অতএব এই মন্তব্য করা যাবে না যে কে বড় প্লেয়ার কে ছোট প্লেয়ার। তবে এটা হচ্ছে একটা ডমিনেন্ট অ্যাটিটিউড। উনি বোঝাতে চেষ্টা করলেন যে অন্য কারোর সাথে বসে লাভ নাই, ওনাদের সাথে বসলে পরে আগুন পানি হবে। তাহলে নিশ্চয়ই কেউ আগুন ধরিয়েছে। এখন আগুনটা ধরালো কে? এটাকে বিএনপি ধরিয়েছে নাকি জামাত ইসলাম ধরিয়েছে? আর আগুনটা নেভাচ্ছে কে? দুজন মিলেই নেভাচ্ছেন নাকি একজন নেভানোর জন্য যাবেন, আরেকজন আগুন নিয়ে বসে আছেন? এইটা তো আমাদের কাছে স্পষ্ট না। এইগুলি হচ্ছে রাজনৈতিক মানে রেটরিক, রাজনৈতিক অলংকার, বাক্যালঙ্কার, যেগুলি আমাদের রাজনীতিতে খুবই ব্যবহৃত হয় এই বিষয়গুলি, এবং তিনি সেটা আহ্বান করেছেন। মুশকিল হচ্ছে যে আলী রিয়াজ সাহেবের সাথে বসবেন, সমস্যা হলে বসবেন নির্বাচন কমিশনের সাথে, বসবেন প্রধান উপদেষ্টার সাথে, অথবা বসতে পারেন রাষ্ট্রপতির সাথে, যারা নির্বাচনের উপরে প্রভাব রাখেন। দুইটি বিবদমান পক্ষ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা বসে যদি ঠিক করে যে নিয়ম কানুন কি হবে, কখন খেলা শুরু হবে, তাহলে খেলা এরকম দাঁড়ালো যে ধরেন আর্জেন্টিনার ব্রাজিল খেলবে, তো ফিফা বাদ, রেফারি বাদ, আসেন আমরা বসে ঠিক করি কে আগে গোলে শট নিবে, কে খেলবে, কখন খেলা শুরু হবে, খেলার মধ্যে অফসাইডের নিয়ম থাকবে নাকি থাকবে না, আসেন আমরা মিলে ঠিক করি। এইটা আমি মনে করি না যে একটা সঠিক আহ্বান। বরং বলা উচিত ছিল যে আসেন আমরা আবার প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় আমরা বসে এই ব্যাপারগুলি মীমাংসা করি। কারণ শেষ পর্যন্ত তো নির্বাচনে কি থাকবে থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার, বা গণভোট কখন হবে হবে না, এটা তো রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত নেবে সরকার এবং সরকারের পরামর্শে নির্বাচন কমিশন। এবং যেখানে গণভোটের কোনো বিধান এখন সংবিধানে নাই, অধ্যাদেশ জারি করাইতে হবে, সেই বা একটি আদেশ জারি করাতে হবে। যে আদেশ জারি করাতে গেলে, নির্বাহী আদেশ জারি করাতে গেলে আবার রাষ্ট্রপতিকে লাগবে। তো এই তো ব্যাপারগুলি আছে। আর একটি বিষয় আমি খুবই নরম আপত্তি উত্থাপন করতে চাই। এই সংবিধানটা দেখিয়ে যখন কেউ বলে এটা ভারতের লিখে দেওয়া, তখন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়। এই সংবিধানটা যারা লিখেছেন তাদের মধ্যে একজন ডক্টর কামাল হোসেন এখনো জীবিত আছেন। ওনাকে আপনি একদিন ডাকেন, এখানে জিজ্ঞেস করেন যে কোথায় বসে কোন জায়গাতে ভারতীয়রা এটা লিখে দিয়েছিল, এটা জানা দরকার। এই সংবিধান যদি আমরা বলি এইভাবে মুখেও যেটা অন্য কোনো দেশের লিখে দেওয়া, তাহলে আমি মনে করি সংবিধানকে অপমান করা হয়। এই সংবিধানের অধীনে গত 54 বছর 55 বছর ধরে যা যা হয়েছে, এমনকি এখনো যেটা হচ্ছে, এগুলিকে অপমান করা হয়। বদলাতে চাইলে বদলান, নিয়মের মধ্যে দিয়ে যা খুশি করেন করতে পারেন, যদি নিয়ম সেটাকে অ্যালাউ করে। কিন্তু এইটা বলা ঠিক না যে এই সংবিধানটা ভারত লিখে দিয়েছে বা কোনো দেশ লিখে দিয়েছে। এইটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে লেখা হয়েছে, এবং এটার জন্য একটা গণপরিষদও তৈরি হয়েছিল, এবং তারপরে এই সংবিধানের অধীনে নির্বাচন হয়েছে একাধিক। এই সংবিধান সংশোধন করেই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। এই সংবিধানের অধীনে রেফারেন্স নিয়ে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা তৈরি হয়েছে। এই সংবিধান চালু অবস্থাতে আগামী নির্বাচনটা হবে, তাহলে তো বলে দিতে হবে যে সবকিছু অন্যখান থেকে নাজিল হয়েছিল। আমি মনে করি না যে এইভাবে বলা উচিত না। এইটা আইনগতভাবে সিদ্ধ না, এটা আবেগে সিদ্ধ। রাজনীতিবিদরা যা খুশি বলতে পারে, কিন্তু আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই সংবিধান বলবৎ আছে, আমরা এটাকে একটা পবিত্র ডকুমেন্ট হিসেবে বা একটা সেক্রেট ডকুমেন্ট হিসেবে, পবিত্র শব্দটা বিভিন্নভাবে ব্যবহৃত, সেক্রেট ডকুমেন্ট মানে যেটা নাড়াচাড়া করতে গেলে নিয়মের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হয়। আমি প্রশ্নটা করে নেই যে আপনি দুটো জিনিস বলেছেন। একটা প্রথমেই যে এই সংবিধানটি ভারতের লিখে দেওয়া আপনি বলেছেন, তো আমি আপনার কাছে জানতে চাই ভারত কি পদ্ধতিতে, কোথায় বসে, কিভাবে লিখে দিয়েছে, যদি একটু বলতেন। আচ্ছা,
প্রথম সবিনয়ের সাথে আমার ভাই যেটা বললেন, আমি এটা এই কনস্টিটিউশন যদি আমার স্বাধীনতার, আমার মুক্তিযুদ্ধের চেতনার যদি সংবিধান হতো, সবার আগে আমি বলতাম যে এই সংবিধান আমার। এলএফও ভিত্তিতে 1970 সালে ইলেকশন হয়। এলএফওতে ছিল যে কেউ ইসলাম বিরোধী কোনো আইন কোনো কিছু সংবিধানে ঢুকাবে না, কারণ এলএফও হচ্ছে মূল কথা ছিল যার ভিত্তিতে একটা কনস্টিটিউশন রচনা হবে। এবং আওয়ামী লীগ তার ইস্তেহারেও দিয়েছিল যে ইসলাম বিরোধী কোনো কথাবার্তা ঢুকানো হবে না। 70 সালে সেটা চাইলে আমার কাছে ডকুমেন্ট আছে, আমি দেখাতে পারি। আচ্ছা, সেকেন্ডলি 70 সালে সমস্ত ইলেকশনটা হলো ডিসেম্বর মাসে। একজন এমপিও শপথ নেয়নি। ওখানে বলা ছিল 120 দিনের মধ্যে যদি কনস্টিটিউশন রচনা না হয়, 90 দিনের মধ্যে যদি শপথ না হয়, তাদের এমপিত্ব চলে যাবে এবং ওই যে পার্লামেন্ট সেটা ডিজলভ হয়ে যাবে। বাংলাদেশে 25 তারিখে 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালে যে মানে বর্বরচিত আক্রমণ করলেন, সে আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। দুঃখের বিষয়, খুব খেয়াল করে দেখবেন, দুঃখের বিষয় 16ই ডিসেম্বর আপনি সাইন করলেন আত্মসমর্পণ দলিলে। কার কাছে সাইন করলেন? নিয়াজি অরোরার কাছে। আমার এমএজি ওসমানী সাহেব কোথায়? তাজউদ্দিন আহমেদ কোথায়? নজরুল ইসলাম কোথায়? মনসুর আলী কোথায়? কামরুজ্জামান কোথায়? একটা লোককেও পাওয়া যেত না সাইন করার জন্যে। এবার তুষার ভাইয়ের কথাই বলি। তুষার ভাই বলছে সিমলা চুক্তির কথা এক অনুষ্ঠানে। সিমলা চুক্তি সাইন করছে কে? ভারত আর পাকিস্তান। আমার স্বাধীনতা কোথায়? সিমলা চুক্তি বা ত্রিদেশীয় শেষ করে দিই, আপনার আমাকে একটু শেষ করতে হবে। আমি জায়গা মতো যেতে চাই। আমি আপনাকে আপনার জায়গা মতো দিলে আগে শোনেন, ইতিহাসটা শোনেন আগে, তারপর আপনি বলেন। আমাকে এক মিনিটে শেষ করে দেব। অনির্ধারিত সময় দিতে পারবো না। না, আপনাকে নির্ধারিত শুনতে হবে। আপনাকে তিন দলীয় শুনেন, একটা জায়গা তিন দেশের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তির ফলে সেনাবাহিনী ফেরত দিয়েছিল। আমরা শেষ করে দিই। 72 সালে এই সংবিধান রচনা করার জন্য 10 তারিখে সংবিধান রচনা করার জন্য একটা আদেশ লাগবে। 10 তারিখে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আসলেন। 11 তারিখে উনি রাষ্ট্রপতি হিসাবে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন। উনি শপথ নিলেন না। শপথ ছাড়া উনি প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন কিভাবে? যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারের উপর ভিত্তি করে বলতেছেন গণপরিষদ তৈরি হয়েছে, সে গণপরিষদ হলো না। সেকেন্ডলি, এই কনস্টিটিউশন জুন মাসে ডক্টর কামাল হোসেন নিয়ে গেল ড্রাফট ইন্ডিয়াতে। আচ্ছা, ইন্ডিয়াতে ড্রাফট নিয়ে গেল 1972 সালের জুন মাসে। অন দ্য ওয়ে, সে কি বললো? অন দ্য ওয়ে টু ইংল্যান্ড তিনি এই ড্রাফট দিলেন ইন্ডিয়াতে। কার কাছে দিলেন? আগে শুনে নেন, ইন্ডিয়াতে দিলেন। এই ডক্টর কামালকে বললেন না উনি নিয়ে আসেন, ডক্টর কামালকে নিয়ে আসে সেটা বলেন। দিল্লিতে দিলেন এবং আরেকটা কার কাছে দিলেন? দিল্লিকে না, আগে কথাটা দিল্লি মানে কাকে? দিল্লি মানে ইন্ডিয়াকে, ইন্ডিয়ার তৎকালীন সরকার প্রধানকে, ইন্দিরা গান্ধী। এই বিষয়টা বলার কিছু নাই। ক্লিয়ার, হ্যাঁ বলেন। তারপরে আপনি আসলেন 4 নভেম্বর যখন সুরঞ্জিত মানে না, তবে ইন্দিরা গান্ধী এই সংবিধানটা পেয়ে কি করলেন? আমার কথাটা আগে শোনেন। কেন এই কথাটা বললাম? অনুষ্ঠানে আর আমার আজকে কথা বলার কোনো সুযোগ হবে না, পুরো ইতিহাসটা শুনেন। আপনি আমার কথাটা শোনেন। যে আপনি বললেন, প্রথমে বললাম না ইসলামের বিরুদ্ধে আপনি কোনো কিছু করবেন না, আপনি ধর্মনিরপেক্ষতা ইম্পোর্টেড করলেন কেমন করে? কনস্টিটিউশন যে ইন্ডিয়া, ধর্মনিরপেক্ষতাটা এই থিমটা ব্যারিস্টার সাহেব, আমি আপনাকে খুব স্পেসিফিক বলি, বলেন যে আমি কিন্তু স্পেসিফিক উত্তর জানতে চাই। আপনি ব্যাখ্যা দিচ্ছেন, দ্যাটস গুড। আমি কিন্তু একটু জানতে চাই, ভারত এই সংবিধানটা কোথায় বসে কিভাবে কোন দিন রচনা করে আমাদের ক্রাফটেড বলা হয়েছে। ক্রাফটেড মানে ভারতের পরামর্শে যে সংবিধান হয়েছে তাকে বল ড্রাফটেড না, ক্রাফটেড মানে হচ্ছে শুরুতে বলছিলেন যে লিখে দিয়েছে, মানে এটা ভারতের লেখা সংবিধান, ভারত আমাদের লিখে দিয়েছে। আমি জানতে চাই, আমি বলি, আমি জানতে চাই আপনাদের খুব সিম্পল উত্তর, ভারত কোথায় কখন কিভাবে আমাদের এই সংবিধান লিখে আমাদেরকে দিল? আচ্ছা শোনেন, শেখ সাহেব তো ভারতের পকেটেই ছিল প্রথম থেকে, আর লেখার কি আছে? শেখ সাহেব তো বাংলাদেশ সরাসরি আসলেন না, ইন্ডিয়া হয়ে আসলেন না। আপনারা এই ইতিহাসকে কেন বিকৃতি করেন? শেখ সাহেব তো ইন্ডিয়ার পকেটের মধ্যে আছে, আপনার আর লেখা লাগবে কি জন্যে? এখন কি আমি বলবো যে ইন্ডিয়ার যেরকম সংবিধান দেখেন, ইন্ডিয়ার সংবিধান কিভাবে গণপরিষদে কিভাবে লেখা হয়েছে? আমাদের এই সংবিধান পাশ করার কোনো গণভোট হয়েছে? হয়নি। সঞ্জিত সেনগুপ্ত সাইন করছে, কনস্টিটিউশনে করেনি। কাউকে তো আপনি সুযোগই দেননি। মৌলানা ভাসানী কোনো কথা বলতে পারছে, পারেনি। মোজাফফর হোসেন কোনো কথা বলতে পারছে, পারেনি। তাহলে হাউ ইটস রিফ্লেক্ট দ্য 7.5 কোটি জনগণের মতামতের সংবিধান কিভাবে? ক্লিয়ার। আপনার কিন্তু এই কথা বুঝতে, আপনার কথা বুঝতে আমার কিন্তু একটু অসুবিধা নাই।
আমি আপনার ব্যাখ্যা, এক্সপ্লানেশন, আপনি যে সমস্ত প্রেক্ষাপট সবই আমার কাছে বোধগম্য এবং আমি যথেষ্ট এগুলো বুঝতে পেরেছি। শুধুমাত্র আপনি যেহেতু বলেছেন এই সংবিধান ভারতের লিখে দেওয়া, এই জন্য কারণ মূলনীতি সব হচ্ছে ভারতের সংবিধানে যা আছে তাই তাই। আমাকে তো আপনি বলতেই দিচ্ছেন। আমি একটু প্রশ্নটা করি। আপনি স্পেসিফিক্যালি বলছেন, আরেকজন এখানে কিন্তু বক্তা রয়েছেন, আলোচক রয়েছেন, স্পেসিফিক বলেছেন এই সংবিধানটি ভারতের লিখে দেওয়া। আমি যদি রেকর্ড রিউইন্ড করে দেখাই আপনি দেখতে পাবেন। আমি শুধুমাত্র বিনয়ের সাথে জানতে চাই, ভারত কখন, কোথায়, কিভাবে লিখে আমাদের একটা পাঠিয়ে দিল? আচ্ছা, আপনার এই আপনি আমার প্রশ্ন এক লাইনে আমি আপনাকে একটা জিনিস বলি, নট রিটেন বাট ক্রাফটেড। পরে উনি একটু বদলেছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, ড্রাফটিং আর ক্রাফটিং এই দুইটা। আচ্ছা, আপনি এটা এখন ক্রাফটিং? না না না, আমি ড্রাফটিং এ বলে দিচ্ছি আপনাকে। মূলনীতি যা যা আছে সেই মূলনীতি আপনি এখন যদি বলেন কোথায়, কোন জায়গায়, এটা নয়াদিল্লিতে কি প্রেসিডেন্ট ভবন হয়েছে না পার্লামেন্ট ভবন হয়েছে, সেটা আমি জানবো না, ডক্টর কামাল হোসেন জানবে। কিন্তু আমি কেন বলতেছি, এটা ভারতের যে মূলনীতি, এই সংবিধানের মূলনীতি, যে মূলনীতির সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়নি, যে মূলনীতির সাথে এলএফওর কোনো সম্পর্ক ছিল না, যেহেতু এলএফওর কোনো সম্পর্ক ছিল না, অতএব এই মূলনীতি এসে ঢুকলো কিভাবে? আপনি যার উপর ভিত্তি করে ভোট করলেন, তার উপর ভিত্তি করে আপনি সংবিধান রচনা করলেন না, তাহলে সেই সংবিধান থাকে কিভাবে? এলএফওটা কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রপতি জারি করেছিলেন? এখন আপনি প্রশ্ন করবেন না উনি প্রশ্ন আমি করবেন? জানতে চাই, আপনি ইতিহাস বলছেন তো, আপনি আমাকে বলতে পারেন। আচ্ছা তাহলে আমি বলি তাহলে। না না, আমি তাহলে একটু উত্তর দেই। না, আপনার উত্তরটা আমি দিচ্ছি আপনাকে, আপনি শুনেন। হ্যাঁ বলেন। আপনি দুইটা কথা আরেকটা কথা বলছেন কিন্তু, যে ওই পরিপ্রেক্ষিতে একটু উত্তর দেন না। এখন আপনি আমার উত্তর না না, আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি একটু উত্তরটা দিয়ে নিই। দ্বিতীয় কথা আপনি বলছেন, আমি প্রশ্ন করি নাই, আমি উপস্থাপকের সাথে কথা বলেছি, আমি উপস্থাপকের সাথেই বলবো। আমি খালি জানতে চাই যে এলএফওটা কারা জারি করেছিল। আমি সেটা আপনাকে বলছি। এলএফও 1970 সালে এলএফওর ভিত্তিতে সমস্ত দলের এগ্রিমেন্টের ভিত্তিতে ইয়াহিয়া সাহেব জারি করেছিল এবং যার ভিত্তিতে নির্বাচন হয়েছিল। এই নির্বাচনটা হয়েছিল। এখন আমি একটু শেষেরটুকু না একটু বলে দিই, উনি যেটা বলছিলেন আলীর কেন জামাত ইসলামের তাহের সাহেব প্রধান উপদেষ্টার সাথে করতে চাননি, রাষ্ট্রপতির সাথে করতে চাননি, আলী রিয়াজের সাথে করতে চাননি। উনি চান না, উনি বিএনপি কে বলেছেন ওদের সাথে আলোচনা করতে। আমি বলেছি যে এটা না করে ওনাদের সাথে আলোচনা করা। আচ্ছা, আমি এখন নির্বাচনের পদ্ধতি তো পতিত সরকারের পুতুল সরকার, অতএব আমরা কোনো সমঝোতার মধ্যে এই রাষ্ট্রপতিকে চাইনি, চাইও না। দ্বিতীয় কথা, আলী রিয়াজের ঐকমত্য কমিশনের টিউনার শেষ। জি, তাহলে আলী রিয়াজ সাহেব এখন ফাংশনস অফিসিয়াল, তার সাথে আর কোনো কিছু করার কিছু দুইজন বাদ। হ্যাঁ, তাহলে থাকে কে? প্রধান উপদেষ্টা। এবং আপনি হয়তো আজকে খেয়াল করবেন, প্রধান উপদেষ্টা অলরেডি প্রেস নোট দিয়েছেন, আগামীকালকে তিনি ঘোষণা করবেন কবে গণভোট অনুষ্ঠিত হবে এবং কিসের ভিত্তিতে জুলাই সনদের অর্ডারটাও কবে হবে। সো ইট ইজ টুমরো মর্নিং। কালকে একটা আছে 11টার সময় উনি বলে দিয়েছেন, স্পেসিফিক প্রেস নোটেও এসছে যে আগামীকাল 11টায় মিটিং হবে। সেই মিটিংয়ের মাধ্যমে তিনি জানিয়ে দিবেন গণভোটটা কবে হবে এবং জুলাই সনদটা যে আদেশ, সে আদেশটা তিনি কিভাবে জারি করবেন। সো এই রাষ্ট্রপতির কথা বলাটা আর আজকের যে কথা বললেন কনস্টিটিউশন, আজকে 2/3 কনস্টিটিউশন ইন অপারেশন, আজকে একটা অলিখিত আমরা একটা সংবিধানের মধ্যে দিয়ে যাচ্ছি যেভাবে ইংল্যান্ড সারা জীবন পরিচালিত হয়েছে। সো উই আর নাও রানিং আন্ডার অ্যান আনরিটেন কনস্টিটিউশন। আমাদের একটা বিরতিতে যেতে হবে, আমার বিরতি থেকে এসে আবার শুনবো। দর্শক, ফ্যাক্ট চেকে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর একটু পরেই আমরা ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। সঙ্গে আছেন ডাক্তার আব্দুল নূর তুষার, রয়েছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। আমরা আবারও ফিরে এলাম। আমরা একটু আগে মানে শুরুতে যখন আব্দুল নূর তুষার কিন্তু রাজনীতির ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ছোট্ট কোশ্চেন তুলেছিলেন, যে ভাষা, তার চেয়ে এই যে এখন নতুন ভাষার বিনির্মাণ হয় একদিনের ব্যবধানে, ভাষার বিনির্মাণ একদিনের ব্যবধানে। কেন বারবার বলছি, আমি নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির তার দু একদিন আগের ভাষাই শোনাই। তিনি বিএনপিকে নিয়ে কি বলেছেন যে কাবিন যখন আপনার এই যে জুলাই সনদ নিয়ে প্রশ্ন তুলল বিএনপি, যে আমরা যা বলেছি, যা সাইন করেছি সেটি পেশ করা হয়নি, তখন নাসির উদ্দিন পাটোয়ারি কি বলেছিলেন একটু দেখি। অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিন নামায় সাইনও করেছে, এখন তাদের না বলার কোনো অপশন নাই। আমরা যদি আরো একটি ভিডিও দেখাতে পারি, এই জমজমের পানি, বুড়িগঙ্গার পানি, একটু সেটা হচ্ছে মানে হ্যাঁ একটু দেখি। ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই,
বডিও ক্লিন হয় না, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। জি, আমি আরেকটা দেখাবো না, এর আগের প্রোগ্রামে দেখিয়েছি, সেটাও বলেনি। এই গত সপ্তাহে কিন্তু তাদের যে আপনার আরেকজন আপনার নেত্রী তিনি বলেছিলেন যে জামায়াত এবং আওয়ামী লীগ একই মুদ্রার এপিটোপিট। তো আজকে জামাত খারাপ, কালকে বিএনপি খারাপ, আর যে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন আমরা রাজনীতিতে এই যে কাবিননামা, বিবাহ, জমজমের পানি, একই সঙ্গে আবার বুড়িগঙ্গার পানি, আমি জানি না তারপরে আবার চুবানো শব্দ আসবে কিনা। যদি শুরু করতেন আব্দুল নূর তুষার, যে এই ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু আগে শুনেছি, আপনার মনে আছে? আমি এটা দেখাবো না, আমি বলে রাখি যে আপনার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেছিলেন পদ্মা সেতুর সময়, যে খালেদা জিয়াকে না, তাকে টুপ করে ফেলে দেবেন আর ডক্টর ইউনূসকে একটা চুবনি দেবেন। সেই ল্যাঙ্গুয়েজের সাথে এটার মিল বা পার্থক্য দেখতে পান কিনা? এটা আপনি ভালো জানেন, মিল আছে না পার্থক্য আছে, যারা শুনছে তারা জানে, আমাদের বলার কি আছে। তবে ভালোই লেগেছে বিবাহের যুক্তিটা উনি দিয়েছিলেন। তো আজকে তো দেখা গেল যে বিবাহে লোকে যেমন যৌতুক নেয়, ওনারা সই না করেই, বিবাহ না করেই আগে যৌতুকটা নিয়ে নিয়েছেন। শাপলা কলি, এটা তো যৌতুকের মতোই, যে আগে শাপলা কলি পাঠাও, তারপরে বিবাহের চুক্তি সাইন করব। আর বাকিদেরকে উনি প্রায় 24টা দলের সাথে ঐকমত্য কমিশন এবং জুলাই সনদকে বিয়েই দিয়ে দিয়েছেন। তো এইসব ভাষা থেকে আমাদের সরে আসতে হবে, এবং তারা যে সরে এসেছেন এটা বেশ আনন্দের ব্যাপার। আমি তো এটাতে খুবই আস্থা এবং আনন্দ প্রকাশ করেছি যে এই যে ভাষা, সুন্দর ভাষায় ফেরত আসছি আমরা। এটাই তো এই বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, আন্দোলন বলেন, এটাই তো আমাদের ইচ্ছাটা ছিল, তাই না? এখন তো আর কাউকে তাড়ানো হটানোর বিষয় নাই। ফলে গালিগালাজ দেওয়া কিংবা কাউকে বাজে কথা বলা এগুলো তো আর থাকবে না। এটাই তো আমি দেখছি যে এই জায়গাটাতে তারা বেশ আমাদের আশা পূরণ করেছেন, সুন্দর কথা বলেছেন। আর অন্য যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে আসলে রাজনীতির ভাষা কেমন হওয়া উচিত, পরিবর্তিত এই রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের আশা হচ্ছে রাজনীতিবিদরা একে অন্যের কোনো ব্যক্তিগত সম্মানহানিমূলক কথা বলবেন না, একজন আরেকজনকে প্রমাণ ছাড়া কোনো ধরনের অভিযোগ করবেন না, যে অভিযোগগুলি ফৌজদারি অভিযোগ, অর্থাৎ প্রমাণবিহীনভাবে একজন আরেকজনকে চোর বলা, ডাকাত বলা, শয়তান বলা, ইবলিশ বলা, এগুলো বলা ঠিক না। তারপরে হচ্ছে রাজনীতিবিদরা এমন কোনো বক্তব্য দেবেন না যেটা ধোঁয়াশাপূর্ণ, যেটা বললে পরে আমরা বুঝি না আসলে তিনি কার বিরুদ্ধে বলছেন, কেন বলছেন। এবং রাজনীতিবিদরা এমন কোনো কথা বলবেন না যেটা সকালে বলার পরে বিকালে বদলে ফেলতে হয়, সকালে এক কথা বলবেন, বিকালে আরেক কথা বলবেন, এগুলো আমরা আশা করি না। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই যে পরিবর্তনটা, এটা ইতিবাচক পরিবর্তন। তবে ধরেন কলি না হয়ে যদি শাপলা হতো এবং ছড়া যদি লিখতে হতো, তাহলে একটু মাথা খাটিয়ে দেখেন যে ছড়া লেখা কত কঠিন হয়ে যেত। হ্যাঁ, শাপলার সাথে মিল দিয়ে যদি ছড়া লিখতে হতো। তো এটা আমার মনে হয় কলি হওয়াতে ভালো হয়েছে, কলি হওয়াতে ভালো হয়েছে। আপনি শাপলার সাথে মিল দেন, একদম আমি আপনার সাথে এই খেলাটা এখন খেলতে পারি যে শাপলা বলার সাথে সাথে আপনার প্রথম কোন শব্দটা মাথায় আসে? না, আমি এত কবিত্ব সম্পন্ন নয়। হ্যাঁ, এই কবিত্ব সম্পন্ন না, আমার কোনো কিছু আসে না। এই যে আমি সবার কাছে বলে দিয়েছি, জনগণ এখন চিন্তা করবে। এটা একটা মজার খেলা আছে, এই খেলাটা ডেভিড কপারফিল্ড খেলতেন জাদুতে। উনি একটা কিছু ভাবতেন এবং বলতেন যে আমি যেটা ভাবছি আপনারা সেটা ভাবছেন, অথবা আপনারা যেটা ভাবছেন আমি সেটা ভাবছি। তারপর উনি টেলিভিশনে বলে দিয়েছিলেন। এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছেন তারা প্রত্যেকে যার যার মনের মধ্যে চিন্তা করবেন যে যখনই স্লোগান লিখতে গেলে যদি কেউ বলতো ভোট দিবেন শাপলা বা আমার মার্কা শাপলা, তারপরে শাপলার সাথে কোন শব্দটা মিল আসে। তো এই জন্য এই শব্দ নির্বাচন কবিত্ব প্রতিভার কি কেউ নাই? আমার কবিত্ব প্রতিভা নাই, আপনার নিশ্চয়ই আছে। কিন্তু আমি এটা কেন বলছি, ভাষা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো জায়গাতেই ভাষা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে ভাষা আসলে আপনাকে প্রকাশ করে, আপনার রাজনীতিকে প্রকাশ করে, আপনার ব্যক্তি চরিত্রকে প্রকাশ করে এবং আপনার ব্যক্তিত্বকেও প্রকাশ করে। ফলে ভাষা নির্বাচনের ক্ষেত্রে অন্তত যারা আমাদের নেতা হবেন, আমরা তাদের কাছ থেকে সুন্দর ভাষাটা আশা করি। আমরা সুন্দর ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের নেতা সুন্দর ভাষায় কথা বলবেন, আমাদের শিক্ষক সুন্দর ভাষায় কথা বলবেন, কারণ তাদের কাছ থেকে তো আমরা শিখি, সবার কাছ থেকে তো আমরা শিখি না, তাই না? তাই আমি ভাষার ব্যাপারে সবসময় একটু সোচ্চার, আমি এখনো ওই বিষয়টাই জোর দিতে চাই। আর বাকি রাজনীতির যে আদান প্রদানগুলির কথা বলছেন, একটা বিষয় পরিষ্কারভাবে বলতে হবে, এই কমিটি ডিফাঙ্ক্ট হয়ে গেছে নিশ্চয়ই, তাই না? উনি একটু আগে বলেছেন ডিফাঙ্ক্ট কেন হয়েছে, এই কমিটির মেয়াদ শেষ, এই কমিটি তার রিপোর্ট দিয়ে দিয়েছে, জুলাই সনদ দিয়ে দিয়েছে, কিন্তু জুলাই সনদ সই হয় নাই, তাই না? তাহলে এই কমিটি কবে ডিফাঙ্ক্ট হলো? এই কমিটির ডিফাঙ্ক্ট হলো জুলাই সনদ যেদিন স্বাক্ষর হয়ে গেল সেদিনই হওয়ার কথা। কিন্তু এই কমিটি আবার এরপরে জুলাই সনদে নানান প্রস্তাব এনে দিচ্ছে, তারপরে এই কমিটি জুলাই সনদে পরিবর্তন এনে দিচ্ছে, তাহলে তো এটা ডিফাঙ্ক্ট হয় নাই, তাহলে তো এটা এখনো ফাংশনে আছে। এবং এই কমিটি ফাংশনে আছে বলেই তো
এই স্বাক্ষর তো কমিটির কাছে গিয়ে দিতে হবে, তাই না? প্রধান উপদেষ্টা হচ্ছে এই কমিটির চেয়ারম্যান, তো উনি না হয় ডিফাঙ্ক্ট হয়ে গেছেন, কো চেয়ারম্যান আলী রিয়াজ ডিফাঙ্ক্ট হয়ে গেছেন, প্রধান উপদেষ্টা তো ডিফাঙ্ক্ট হয় না, এই কমিটির চেয়ারম্যান তো স্টিল দেয়ার। সো এই কমিটি ডিফাঙ্ক্ট হলেও কমিটির চেয়ারম্যান ইজ ফাংশনাল। কমিটি না থাকলে চেয়ারম্যান কিভাবে ফাংশনাল থাকে? তিনি তো কমিটি নাই, কমিটি না থাকলে পরে স্বাক্ষর কে নিচ্ছে? আমার তো সেটাই প্রশ্ন যে স্বাক্ষর কে নিচ্ছে? এনসিপি স্বাক্ষর করবে না এখন? এটার মধ্যে পরিবর্তন কে আনছে? বিকল্প প্রস্তাব কে দিচ্ছে, তাই না? বিকল্প প্রস্তাব আসলো না দু একদিন আগে, তাহলে এটা কারা দিল? কোন কমিটি, কার পক্ষ থেকে বিকল্প প্রস্তাব আসলো? গণভোট আয়োজনের প্রস্তাব আসলো না কয়েকদিন আগে, খসড়া, এটা নিয়ে আলোচনা হলো না? তাহলে ডিফাঙ্ক্ট কমিটি প্রস্তাব দিচ্ছে। আমাদের মনে হয় কিছু কিছু বিষয় চিন্তা করা উচিত। আর এই সংবিধানটা অলিখিত হয়ে গেছে, আমি একদম এইখানে বসে আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে একটি আর্জি জানাতে চাই। এটা তো এইভাবে নিয়ম না, কিন্তু আমি আর্জিটা এইভাবে জানাতে চাই, উনি যদি একটু স্বতঃপ্রণোদিত হয়ে কোনো বিচারপতিকে বলতেন, আমাদেরকে ব্যাখ্যা করতে যে বাংলাদেশে অলিখিত সংবিধান আদৌ চালু আছে কিনা, যদি চালু থেকেই থাকে এই অলিখিত সংবিধান সম্পর্কে জনগণ কিভাবে অবহিত হচ্ছে? যেই সব দেশে অলিখিত সংবিধান চালু আছে সেই সব দেশে হাজার বছর ধরে, শত বছর ধরে, দীর্ঘ সময় ধরে এটা চালু আছে। যেমন ব্রিটেন, কয়টা দেশে এরকম অলিখিত সংবিধান আছে? এবং ব্রিটেনে যে সংবিধান, এই সংবিধান অলিখিত, কিন্তু উনি তো আইনজ্ঞ মানুষ, ওইখানে যে কোর্টের যত প্রসিডিংস আছে, বিভিন্ন সময়ে যে সাংবিধানিক যেসব রায় এবং সাংবিধানিক সিদ্ধান্ত কোর্ট থেকে এসেছে, এই সিদ্ধান্তগুলোর ভিত্তিতেই এই সাংবিধানিক আলোচনাটা হয়। লিখিত নাই, কিন্তু নজিরের উপরে স্থাপিত হয় এই তাদের কার্যক্রম। শেষ তো করতে হবে না? ফলে আমি এটা সত্যি, আজকে বহু বিচারপতিরা আছেন, আদালত আছে, যেই আদালত এই সংবিধানের মাধ্যমেই প্রতিষ্ঠিত, এই আদালত আমাদেরকে বলুক, আমরা জানতে চাই, কারণ জনগণ এটা জানতে চায় যে এই দেশে কোন অলিখিত সংবিধান এই মুহূর্তে চালু আছে, অলিখিত সংবিধানটা কারা চালু করেছে, এবং কোন অলিখিত সংবিধানের মাধ্যমে আজকে আমাদের আদালত, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক পদে দায়িত্ব পালনকৃত লোকগুলি, তারা কোন অলিখিত নিয়ম মেনে চলছেন, যে অলিখিত নিয়মগুলি তারা কোথা থেকে জানলেন? কারণ এই অলিখিত নিয়ম তো প্র্যাকটিসের মধ্যে থাকতো, তাই না? এই যে ধোঁয়াশাপূর্ণ কথাবার্তা, এইসব কথাবার্তা থেকে আমাদের সরে এসে নির্বাচন করে সংসদে গিয়ে জনগণকে জানিয়ে সংবিধান রাখবেন না, লিখিত রাখবেন না, অলিখিত রাখবেন, এই সবকিছু যদি আমাদেরকে জানাতেন, সাধারণ জনগণ আমরা বিশ্বাস করি যে এই সংবিধানে আর কিছু ভুল যদি থাকেও জনগণই যে সংবিধানের ক্ষমতার উৎস, এটা তো ভুল না। যদি এটা ভুল না হয়ে থাকে, তাইলে জনগণকে এই জবাবদিহিতাটা করতে হবে রাজনীতিবিদদেরকে, যে তারা যা করছেন আমাদেরকে জানিয়ে করেন, আমাদেরকে বুঝিয়ে করেন, আমাদেরকে জানতে দেন। আমরা যেতে চাই যে আমি ওই জায়গা থেকে আসছি যে কমিটি তো নাই, তাহলে কমিটির কাজ কিভাবে চলে? ধরেন কমিটি থাকলেই না কমিটির চেয়ারম্যান, উনি প্রধান উপদেষ্টা, দ্যাট ডিফারেন্ট কেস, কিন্তু কমিটি তো নাই, তা এটা কিভাবে কাজ করে? আপনাকে একটু বলে দিই, ভাই যেটা বলছে, ভাইয়ের শেষ কথাকে আমি সমর্থন করি। শোনেন, কমিটি প্রতিটা জিনিস একটা লাইফ লাইন আছে। সো এই কমিটির টাইম এক্সটেনশন করা হয়েছে কিভাবে জুলাই সনদ ইমপ্লিমেন্ট করা হবে, তার জন্য তার লাইফ লাইনটা শেষে এক্সটেন্ড করা হলো। সেটাও তারা প্রস্তাবনা দিয়ে দিল যে জুলাই সনদ প্রথমে একটা আদেশ হবে, গণভোট হবে, এবং একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে জুলাই সনদ পাস হবে, হয়ে এই কমিটিটা শেষ হয়ে গেল। এখন এনসিপি সাইন করবে, কেমন করে করবে, কিভাবে করবে, সেটা প্রধান উপদেষ্টা এর জন্য আবার আলাদা কোনো আদেশ জারি করবেন কিনা সেটা করতে পারবেন, কিন্তু এই কমিটির আর কোনো লাইফ লাইন নাই। আচ্ছা, আপনার এই পয়েন্ট থেকে আমরা শুরু করব। দর্শক, আমরা আরো একটি বিরতিতে যাচ্ছি, ফ্যাক্ট চেক নিয়ে আবারও একটু পরে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমরা আলোচনা চলছিল, ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনি বলছিলেন, আমি আবারও প্রশ্নটা বলে আপনি প্রায় শেষ করে ফেলছিলেন, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আলোচনা মোড় নিচ্ছিল। তাহলে যদি এই কমিটি ডিফাঙ্ক্ট হয়ে যায়, তাহলে এনসিপি এই সনদে কিভাবে সাইন করবে? আমার যদি বলেন, আমার ব্যক্তিগত অভিমত, এই জুলাই সনদে নতুন করে কোনো আদেশ, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি কোনো আদেশ পাশ না করে, তাহলে এনসিপি সাইন করার কোনো সুযোগ নেই। একটা জায়গায় আছে, জুলাই সনদের একটা জায়গায় লেখা আছে, যদি পরবর্তীতেও কেউ যদি এই জুলাই সনদ একসেপ্ট করে নেয়, সে তাহলে সাইন করতে পারবে। সো এইটাকেও আমি বলতেছি শুভঙ্করের ফাঁকে, এটা রাখাটাও উচিত হয়নি। কারণ সনদের মধ্যে আপনি কার জন্য, খালি এনসিপির জন্য কেন আপনি সুযোগ করে রাখবেন? এনসিপি ইজ নট এ কিংস পার্টি। সে যদি সমস্ত দলের মতো হয়ে থাকে, তাহলে তার জন্য আপনি বিশেষ কেন ব্যবস্থা করতেছেন? এটা তো জনগণ হিসাবে আমার মনেও তো ব্যথা দেবে কি এই সরকার কি তাহলে খালি এনসিপির জন্য কি এই সরকার না? এই সরকার এই যে বললেন ভাই, যেটা বললেন, আর্টিকেল 7-এ আছে সকল ক্ষমতার উৎস জনগণ।
এই 5 তারিখের অভ্যুত্থানের পর, বিপ্লবের পর এই জনগণ ওনাকে বসাইছে। এই যে প্রধান বিচারপতির কথা বললেন না, সংবিধানের কোন জায়গায় আছে যে সমস্ত বিচারপতিরা পালায় যাবে এবং সর্বময় ক্ষমতার উৎসই জনগণ প্রধান বিচারপতি পাঠাবেন একজন হাইকোর্ট ডিভিশন থেকে? বাংলাদেশ ইতিহাসে নাই, বাংলাদেশের ইতিহাসে 106-এর কথা বলতেছেন, 106-এর সার্টিফাইড কপি পাওয়া যায়নি। 106-এ বলা আছে শুনানি করে তারপর আদেশ দিতে হবে। ওই দিন আপনারা সবাই জানেন যে 4 জনকে খুঁজে পাওয়া ছিল না, 2 জন ক্যান্টনমেন্টে ছিল। তো ক্যান্টনমেন্টে বসে আপনি শুনানি করলেন কিভাবে, আর 106 দিলেন কিভাবে? আমি তো প্রশ্ন করি আপনাকে। তাহলে 106-এর এই সরকার না, এই সরকার হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করে এই সরকারকে বসানো হয়েছে। আচ্ছা না, একটু আপনাকে আমি বলি, তাহলে আপনি বলছেন যে ওই প্রক্রিয়াটি কমপ্লিট হয়নি, কিন্তু সেটাই তো বলা হচ্ছে ওই প্রক্রিয়াটি অবৈধ। এবং তার একটা প্রমাণ দেখেন, এই সনদে কিন্তু আর 106-এর কথা বলেনি। সংবিধানে যে আমি আপনাকে দেখাই, এই সনদে 106 ইচ্ছাকৃতভাবে ওই জন্য ওনারা সরায় দিলেন যে 106-এ তো এই সরকার না, সেই জন্য সনদে তাহলে আপনি বলছেন সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের কথা, চিফ জাস্টিস রেফারেন্সের কথা, সেটি হয়নি, অবৈধ আপনি বলছেন? অবশ্যই এটা আমার কথা, অবৈধ, এবং তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। যেটা খোঁজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আপনি ওই চিলে কান নিয়ে গেছে তার উপর আপনি দৌড়াচ্ছেন। যে আপনি শুনছেন 106, আপনি দেখতেছেন না, একটা নীল কাগজ দেখা যাচ্ছে। আপনাকে আরেকটু বলি, এই তত্ত্বাবধায়ক সরকারের হিয়ারিংয়ের সময় আমি এই অর্ডারের চাইছিলাম ওই জাজমেন্টের মধ্যে আসুক, সেজন্য সার্টিফাইড কপির জন্য আমি দরখাস্ত করছি, আজ পর্যন্ত সার্টিফাইড কপি পাওয়া যায়নি। তাহলে অর্ডার হলে তো ভাই সেটা সার্টিফাইড কপি পেতে হবে, না হলে কি তাকে অর্ডার বলা যাবে? যাবে না আইনের ভাষায়। তাহলে 106-এর কোনো অর্ডার ছিল না। এই সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার সরকার। এই সরকার কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের না, কোনো মানুষের না। এটা আমাদের সবার আর্টিকেল 7, কোনো সাংবিধানিকও না। এই সরকার দেখেন, সাংবিধানিক এই সরকার হওয়ার কোনো সুযোগ নেই। দুইটা জিনিস দেখেন, কেন এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয় কথা, অনেকেই বলে শপথ নিছেন এই সরকার এই সংবিধানকে কি করে এই রক্ষা করবেন, রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে। এই কথাটা শোনেন, এই শপথের যে বিধান আছে 4th তফসিলে, সেখানে অন্তর্বর্তী সরকারের গঠনের কোনো শপথ নেই। এই শপথটা নিছেন ওই যে বললাম অলিখিত সংবিধান, যেটা তারা প্রোটেক্ট করবে, সেই অলিখিত সংবিধান। শপথটা কি মানে দাঁড়াইলো? শপথটা মানে দাঁড়ালো হচ্ছে যে জনগণের কাছ থেকে আমি দায়বদ্ধ যে এই দেশের কার কাছে? এই যে আপনি রাষ্ট্রপতির কাছে নিচ্ছে। হুইজ রাষ্ট্রপতি তাহলে? এখন আপনাকে নমিনাল হেড কিভাবে? এই গোদামিল, এটা সেই 71 সাল থেকে এই গোদামিল চলে আসতে। বললাম তো, শেখ মুজিবুর রহমান শপথ না নিয়ে প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিয়ে দিয়েছে। গোদামিল সেখান থেকেই শুরু। জি আব্দুল নূর তুষার, আমি তো এখন বিভ্রান্ত। আপনি কি বিভ্রান্ত না কিছু বলতে চান? আমি কোনো বিভ্রান্ত না। আসলে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলে একটি আমাদের বিষয় আছে, যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে বাংলাদেশ নিজেকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল, এবং রাষ্ট্র হিসেবেই বাংলাদেশ তার নিজের সেনাবাহিনী তৈরি করেছে নভেম্বর মাসে, বিমান বাহিনী, নৌবাহিনী তৈরি করেছে। রাষ্ট্র হিসেবেই আমরা সেই রাষ্ট্রের স্ট্যাম্প প্রকাশ করেছিলাম, এমনকি আমরা দলিল প্রকাশ করেছিলাম। ফলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কিন্তু নিজেকে, এবং সরকার হিসেবে বাংলাদেশ নিজেকে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে কিন্তু 26শে মার্চ থেকেই স্বাধীন ঘোষণা করেছে। এখন কে তাকে স্বীকৃতি দিল না সেটা পরের বিষয়, কিন্তু আমরা আমাদের জনগণের তরফ থেকে আমরা কিন্তু এই রাষ্ট্রটি ঘোষণা করেছিলাম, যেখানে কিন্তু উল্লেখ করা ছিল কে রাষ্ট্রপতি, কে এই রাষ্ট্রের অন্যান্য পদগুলিতে আছেন, অস্থায়ী কে, স্থায়ী কে আছে, কিন্তু আপনি উল্টা দেখতে পারেন। হ্যাঁ, তো এবং মুজিবনগরে যে ঘোষণাটা দেওয়া হয়েছিল। তো অতএব এই যে বিষয়টি, এইটা নিয়ে আমি আইনগত তর্কে যেতে চাই না। ওই কারণেই ওই অবস্থায় উনি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে ফিরে এসেছিলেন। কারণ একটা বই আছে, আপনি দেখবেন যে উনি এখানে নেমেই বলেছিলেন যে উনি থাকতে চান না, উনি প্রধানমন্ত্রী হতে চান। এটা তাজউদ্দিন সাহেবের যে মেমোয়ার আছে সেখানে এটা বলা আছে। তো সেইটা আমরা পরে যাই। তো আরো একটা বিষয় আমার ভালো লেগেছে যে উনি বলছেন যে কোন ক্ষমতা বলে এই তখন এই নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু উনি আবার বলেছেন আত্মসমর্পণের সময় কোথায় ছিল তাজউদ্দিন, কোথায় ছিল কামরুজ্জামান। তো কোন ক্ষমতা বলে তাজউদ্দিন আর কামরুজ্জামান ওইখানে থাকবে ওই আত্মসমর্পণের দিন, তাই না? এটা হচ্ছে সবিরোধী বক্তব্য। এবার আসেন আপনি যেটা বলছেন অলিখিত সংবিধান, 106 রেফারেন্স নেওয়া হয় না উনি বলেছেন। আমি এটা নিয়ে কোনো তর্ক করব না। আমি একদম 2 মিনিট সময় দিতে পারবো আপনাকে। আমি এটা নিয়েও কোনো তর্ক করব না, কারণ ওনারাই জানেন 106 রেফারেন্স হয়েছিল নাকি হয় নাই। ওনারাই সেখানে উপস্থিত ছিলেন, আইনবিদরা ছিলেন, ওনার জামাত ইসলাম ছিল না, জামাত ইসলাম ছিল ওইখানে যখন সরকারটা গঠিত হয়। রেফারেন্সের সময় ছিল আমি বলি নাই, কিন্তু সরকার যখন গঠিত হয় তখন তো এখানে তারা ছিলেন, বিএনপি ছিল, অন্যান্য যে পক্ষ তারাও ছিল।
তাদের সামনেই ঘটনাটা ঘটেছে। তারা এতদিন পরে যদি এটাকে অবৈধতা বলেন, তারা যদি এখানে কোনো আপত্তি তোলেন, এগুলো তাদের ব্যাপার। তারা আইন এবং শৃঙ্খলার দিক থেকে এগুলো বিবেচনা করবেন। আমি শুধু যেটা বুঝি সেইটা হইল যে বাংলাদেশের বিদ্যমান আইন অথবা প্রচলিত আইন অথবা সংবিধান অথবা যা কিছুই আছে না কেন বাংলাদেশে, সেইখানে কোথাও জীবনে কোনোদিন অলিখিত সংবিধান নামে কোনো বস্তু ছিল না। যদি আপনি বলেন যে আমাদের ইচ্ছা মতো চলতেছে, আমি সেটা মেনে নিব, কিন্তু অলিখিতর পর একটা সংবিধান জুড়ে আপনি যদি বলেন একটা সংবিধান আছে যেটা অদৃশ্য, আমরা জানি না, উনি জানেন, তাইলে মুশকিল। আমিও তো জনগণ, আমি জানি না কেন অলিখিত সংবিধানের মধ্যে কি আছে, অলিখিত সংবিধানে কোনটা করা যাবে এবং কোনটা করা যাবে না। আমি কোন সংবিধান মানবো, অলিখিতটা নাকি লিখিতটা? কারণ লিখিতটাও মানা হচ্ছে, অলিখিতটাও মানা হচ্ছে। শেষ করতেই হবে। এই ধরনের বক্তব্য অত্যন্ত সাংঘর্ষিক। আমি এই জন্যই আদালতের কাছে, আমি জানি না কেমনে রেফারেন্স চাই, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যদি কেউ থাকেন, কোন উকিল থাকেন, কোন ব্যারিস্টার থাকেন, তাহলে তারা একটু গিয়ে বলেন, আমাদেরকে ব্যাখ্যা করে দিতে যে কোথায় অলিখিত সংবিধান। ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমরা আরো একদিন বিস্তারিত আলোচনা করব। এই যে প্রক্রিয়া ইন্ডিপেন্ডেন্টে বলা ছিল যে ইউসুফ আলী শেখ সাহেবকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি হিসেবে। আচ্ছা, ঠিক আছে, শেষ করলাম। ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। দর্শক, এতক্ষণ কষ্ট করে আপনাদের ফ্যাক্ট চেকের সঙ্গে ছিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক লাইভ সম্প্রচারিত হয়। আগামী রোববার পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।